সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্নোত্তর পর্বে আজকে আমার এইচএসসি ভূগোল প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়ের ক্লাস। ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভূমধ্যসাগরীয় মৌসুমী জলবায়ু সম্পর্কিত আলোচনা। আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, যশোর। উপরে আমার একটা ছবি দেওয়া আছে এবং নিচে আমার নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি আমার ক্লাসে ফিরে আসি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকেই আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে লেখা আছে যে তৌকির উচ্চ শিক্ষার জন্য মাতৃভূমি বাংলাদেশ থেকে বিদেশ গিয়েছে। সেখানে সে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়। তা হলো, সারা বছর রৌদ্রকোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টিপাত হয় শীতকালে। এখানে আসলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হলে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে। যে কথা আমি বারবার বলে থাকি, এখানে রৌদ্রকোজ্জ্বল আবহাওয়া এবং বৃষ্টিপাত হয় শীতকালে। তার অর্থ হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে সেটা বুঝে নিতে হবে। সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। আর তৌকির উচ্চশিক্ষার জন্য মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে বিদেশ গিয়েছে। এখন বুঝতে হবে এই যে বাংলাদেশ, বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? বাংলাদেশ হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্গত। তাহলে আমরা যদি এখানে ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ু সম্পর্কে জানি, তোমাদের সিলেবাসে আছে তিনটা জিনিস, তিনটা জলবায়ু। সেটা হচ্ছে আহ নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু এবং মৌসুমী জলবায়ু। এই একটা প্রশ্নের মাধ্যমে আমরা আজকে মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর আলোচনাটা কমপ্লিট করব। প্রথমে প্রশ্ন হচ্ছে আর্দ্রতা কাকে বলে। খ নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। তৌকিরের গমনকৃত অঞ্চলটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তৌকিরের নিজের দেশ এবং গমনকৃত দেশটির জলবায়ু আলাদা হওয়ার কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো আমরা দেখব। গ নম্বর যে প্রশ্নটা আছে, তৌকিরের অঞ্চলটি জলবায়ুর বৈশিষ্ট্য, গমনকৃত দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত এবং এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। নিজের দেশ এবং দেশটির তুলনা, নিজের দেশ হচ্ছে মৌসুমী জলবায়ু, গমনকৃত দেশ হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই দুইটা অঞ্চলের জলবায়ু কেন আলাদা হলো সে সম্পর্কে, তার কারণ সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা প্রশ্ন সম্পর্কে আলোচনায় আসি। প্রথমে আছে বায়ুর আর্দ্রতা বলতে কি বুঝি। এই আর্দ্রতা সম্পর্কে আমার আগেও অনেকগুলো ক্লাস দেওয়া আছে। এই নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু সম্পর্কে বিস্তারিত ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে। প্রথমে তারপরেও একটু আলোচনায় আসি যেহেতু পরীক্ষার সামনে। প্রথমে আহ বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায়। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলা হয়। বায়ুর যে পানি ধারণ ক্ষমতা, বায়ুতে যে জলীয় বাষ্প থাকে সেটাকেই সাধারণত বায়ুর আর্দ্রতা বলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণে পিছনে যে কারণগুলো রয়ে গেছে সেইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে অধিক উত্তাপ থাকে। এই অধিক তাপই জলীয় বাষ্প তৈরির মাধ্যমে সারা বছর অধিক বৃষ্টিপাত ঘটায়। যে কোনো অঞ্চলে বৃক্ষ বেড়ে ওঠার জন্য তাপমাত্রা ও বৃষ্টিপাত অতীব প্রয়োজনীয় উপাদান। সারা বছর এরূপ বৃষ্টিপাত ও তাপের জন্য নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এখানে বুঝলাম নিরক্ষীয় অঞ্চলে কেন গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। এখানে তাপ এবং বৃষ্টিপাত অত্যাধিক, সূর্য লম্বভাবে কিরণপাত করে, অত্যাধিক বৃষ্টিপাত হয়।
এই তাপ এবং বৃষ্টিপাতের কারণে কোনো অঞ্চলে গভীর অরণ্যের সৃষ্টি হয়, যে কারণেই এই অধিক তাপ এবং বৃষ্টিপাতের জন্যই নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। প্রশ্নটা অত্যন্ত অত্যন্ত সহজ বিষয়। এরপরের প্রশ্ন আসি আমরা গ নম্বরে। গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তৌকিরের আহ গমনকৃত অঞ্চলটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে হবে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে ভূমধ্যসাগরটা কোন জায়গায়। এই যে ইউরোপ এবং আফ্রিকার মাঝে যে ভূমধ্যসাগরটা আছে, লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং সুয়েজ খাল, এইটাই হচ্ছে ভূমধ্যসাগর ইউরোপের এবং আফ্রিকার মাঝে। এই অঞ্চলে যে জলবায়ু বা এই সম অক্ষাংশের জলবায়ু অঞ্চল, সেটাই হচ্ছে সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু। তাহলে দেখি পৃথিবীর উভয় গোলার্ধে মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে, এখানে দেখো অধিকাংশ যে চিহ্নগুলো দেওয়া আছে এগুলো মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত, মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে। তাহলে কি হলো, পৃথিবীর উভয় গোলার্ধে মহাদেশগুলির পশ্চিম প্রান্তে 30 থেকে 45 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে শুষ্ক গ্রীষ্ম এবং আর্দ্র শীত সম্পন্ন জলবায়ু বিরাজ করে। ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলিতে এই জলবায়ুর বিস্তার ও প্রভাব বেশি বলে একে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আমি একটু ব্যাখ্যা করি, তোমাদের এত বেশি লিখতে হবে না, একটু কমপক্ষে 5টা বৈশিষ্ট্য লিখলেই হবে। প্রথমে আমরা এখানে আসি যে জলবায়ুর উষ্ণতা সংক্রান্ত বৈশিষ্ট্য। এখানে কি হয়, মৃদুভাবাপন্ন জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হলো মৃদুভাবাপন্ন সমভন জলবায়ু। সমুদ্রের তীরে অবস্থিত হওয়ার ফলে এই জলবায়ু অঞ্চলে শীত গ্রীষ্মের উষ্ণতা খুব বেশি বা কম হয় না, অর্থাৎ শীত ও গ্রীষ্মের তীব্রতা বেশি নয়। এটা আরামদায়ক একটা জলবায়ু, মৃদুভাবাপন্ন জলবায়ু। শুষ্ক গ্রীষ্মকাল, অর্থাৎ এখানে গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত হয়। মৃদু উষ্ণ শীতকাল, শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং এবং বলছে কি এই অঞ্চলে শীতকালে মৃদু উষ্ণ, এই সময় গড়ে উষ্ণতা 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আমি একটু দ্রুত আলোচনায় আসি। এরপরে আছে বার্ষিক উষ্ণতার যে প্রসার, বার্ষিক উষ্ণতার যে পার্থক্যটা ঘটে সেটা সম্পর্কে আলোচনা করি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক বার্ষিক উষ্ণতার প্রসার থাকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে সমুদ্র থেকে মহাদেশের অভ্যন্তরে দূরত্ব যত বাড়তে থাকে বার্ষিক উষ্ণতার প্রসারতা তত বাড়তে থাকে। যেমন সমুদ্র তীরবর্তী সান ফ্রান্সিসকোতে উষ্ণতার প্রসার যেখানে মাত্র 5.5 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সাক্রামেন্টোতে 15 ডিগ্রি সেলসিয়াস, নেপলসে 16 ডিগ্রি সেলসিয়াস, রোমে 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বার্ষিক উষ্ণতার প্রসারটা পেলাম। দৈনিক উষ্ণতার প্রসার সম্পর্কে আমরা যদি আলোচনায় আসি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শুষ্কতার জন্য স্থানগুলি দৈনিক উষ্ণতার প্রসার বার্ষিক উষ্ণতার প্রসার অপেক্ষা উচ্চতর। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহৎ উপত্যকায় অবস্থিত সান সাক্রামেন্টোতে জুলাই মাসে দিনের বেলা উষ্ণতা থাকে 45.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 46.5 ডিগ্রি সেলসিয়াস। রাতে উষ্ণতা দ্রুত 15 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ দৈনিক উষ্ণতার প্রসার হয় 30 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝলাম। এরপরে আসি কম উষ্ণতাযুক্ত উপকূলীয় অঞ্চল। যাই হোক, আমি এখানে আর বেশি আলোচনায় আসবে না, তোমরা বইয়ের থেকে 5টা বৈশিষ্ট্য পড়ে নেবে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে আলোচনা করি। ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেই ঘ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে তৌকিরের নিজের দেশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত, গমনকে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। অবস্থানগত কারণে এই দুই দেশের জলবায়ু কিন্তু ভিন্ন প্রকৃতির। এখানে তৌকিরির যে আহ, জলবায়ু সেটা হচ্ছে তৌকির যে দেশে গমন করেছে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, এবং তৌকির বাংলাদেশ থেকে গেছে সে বাংলাদেশীয় জলবায়ু অর্থাৎ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এখন এই ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ুর গত তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। এখানে আমি সংক্ষেপে একটা বিষয় তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যদি আমরা বিষয়গুলো এইভাবে লিখি, পার্থক্যের বিষয় সংজ্ঞা দিতে হবে যে যে জলবায়ু সাধারণত যে বায়ু প্রবাহের গতিবেগ ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতিবেগ পরিবর্তন হয় তাকেই মৌসুমী জলবায়ু বলে।
আর মহাদেশের পশ্চিম প্রান্ত যে উষ্ণ ও শুষ্ক জলবায়ু অনুভূত হয় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়। এইভাবে একটা সংজ্ঞা দিলে সাধারণত তোমরা যদি এটা এইভাবে পার্থক্য আকারে না লেখো তাও হবে। এবার অক্ষাংশগত অবস্থান কি পারবা, উভয়গুলোর 10 থেকে 25 ডিগ্রি, মোট স্থলভাগের 5%। এটা হচ্ছে মৌসুমী জলবায়ুর অবস্থানটা, অক্ষাংশগত অবস্থান। সেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু উভয়গুলোর মধ্যে পশ্চিম প্রান্তে 30 থেকে 45 ডিগ্রি। অক্ষাংশের মধ্যে এটা আমি যখন ভূমধ্যসাগরীয় জলবায়ু আলোচনা করলাম তখন বুঝতে পেরেছ। মোট স্থলভাগের 7%। এরপরে আসো, উষ্ণতা হচ্ছে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা মৌসুমী জলবায়ুতে 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন 10 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, আর বার্ষিক উষ্ণতার পর 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন গড় উষ্ণতা 4 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, প্রসার হচ্ছে 11 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। চাপ ও বলয়, চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখানে একটা জিনিস বুঝতে হবে, মৌসুমী জলবায়ু অঞ্চলে আমাদের গ্রীষ্মকালে বা বর্ষাকালে এখানে বৃষ্টিপাত হয়। অর্থাৎ উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে, এখানে স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপ। শীতকালে ঠিক বিপরীত অবস্থা বিরাজ করে। উত্তর গোলার্ধে আমরা যদি দেখি গ্রীষ্মকালে বিশেষ করে আরব সাগর থেকে বা ভারত মহাসাগর থেকে আমাদের বাংলাদেশ ভারতের উপরে সাধারণত দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয় এবং এখানে স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপের বিরাজ করে। এখানে যদি আমরা মৌসুমী জলবায়ু আসি, সেখানে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশের বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে। সেখানে আমরা উত্তর অক্ষাংশে যদি ভূমধ্যসাগরীয় জলবায়ুর কথা বলি, সেখানে আমরা দেখব যে গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয় না, শীতকালে এখানে বৃষ্টিপাত হয়। অর্থাৎ এখানে গ্রীষ্মকালে জলভাগে নিম্নচাপের অবস্থান লক্ষ্য করা যায়, স্থলভাগে উচ্চচাপের অবস্থান লক্ষ্য করা যায় এবং এখানে কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এবার যদি শীতকালে আসি, এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে তখন এখানে স্থলভাগে শীতকালে নিম্নচাপ থাকে, জলভাগে উচ্চচাপ থাকে। আর জলভাগ থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়, তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এরপরে আসি বৃষ্টিপাত, তো আমরা পড়লাম তার পরিমাণ কত। 90% বৃষ্টিপাত ঘটে এখানে সাধারণত গ্রীষ্মকালে এবং বর্ষাকালে। মৌসুমী জলবায়ু 90% বৃষ্টিপাত এই সময়ে হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার। অধিকাংশ বৃষ্টিপাত শৈলক্ষেপ এবং ক্রান্তীয় ঘূর্ণিবাত প্রকৃতির। আবার যদি আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ুর তুলনায় আসি, শীতকালে দক্ষিণ পশ্চিম ও উত্তর, দক্ষিণ পশ্চিম পশ্চিম পশ্চিমা যাই হোক, পশ্চিমা বায়ুর প্রভাবে 75% বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টিপাত অনেক কম, 25 থেকে 75 সেন্টিমিটার। এখানে যেখানে 150 থেকে 250 সেন্টিমিটার, সেখানে 25 থেকে 75 সেন্টিমিটার। অধিকাংশ বৃষ্টি নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত প্রকৃতির। আহ বর্ষাকালে মেঘাচ্ছন্নতার কথা যদি আমরা এখানে বলি, তাহলে বর্ষাকালে এখানে 3-4 মাস আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকে। বছরের অন্য সময় আকাশ মেঘমুক্ত নির্মল থাকে। এটা আমাদের বাংলাদেশের তুলনা করলে, আমরা বাংলাদেশে বসবাস করি এবং বাংলাদেশের আকাশের দিকে তাকালে বাংলাদেশের ঋতু পরিবর্তন হয় এবং এখানে বর্ষাকাল এবং গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় না। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু কি থাকে যে অধিকাংশ সময় মেঘমুক্ত নির্মল নীলাভ আকাশ থাকে, শুধু শীতকালে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে আমরা যদি এই পয়েন্ট আকারে যদি আমরা একটু এগুলো আলোচনা করি, তাহলেই কিন্তু এর বিশ্লেষণটা হয়ে যাবে এবং এই লিখলেই অনেক বেশি হয়ে যাবে, যেহেতু নাম্বার 4 নম্বরের প্রশ্নের মানটা মাত্র 4। কাজেই তোমরা এইগুলো একটু ব্যাখ্যা করবে এবং আমি বলবো যে এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, বাংলাদেশের জলবায়ু, এই জলবায়ু সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে এখান থেকে মাস্ট একটা প্রশ্ন 100% বলা যায় এখান থেকে আসবে। সেজন্য কাজেই এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে। কাজেই আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ।